বছরের প্রথম দিন পিকনিক মেজাজ, সেই পিকনিকের মেজাজে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। পিকনিক, চড়ুই ভাতি, জমাটি আনন্দ। তো রায়গঞ্জের একটা ছবি এবার আপনাদের দেখাবো। পিকনিক স্পটে তৃণমূল যুবনেতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। কি হয়েছিল তার সঙ্গে, কারা ঘটালো এই ঘটনা? মুক্তা রয়েছে সরাসরি আমার সঙ্গে। মুক্তা, দেখো অতদূর রায়গঞ্জের মোহনবাটি এলাকার যে নবদন্দী ঘোষের এখানেই তার বাড়ি এবং তৃণমূলের যুব নেতা। এবং গতকাল যে মৎস্যকরণ অনুষ্ঠানে আমি দেখাবো এই ছবি, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানেই তারা বর্তমানে অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং সেখানে তৃণমূলের কোনো দলীয় সদস্য তার সঙ্গে ছিল না, কিন্তু তারা ছিল তাদের সঙ্গে পিকনিক করছিল। হঠাৎ করে এখানে তার বডি গুলি লাগে বলে এরকমই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু রায়গঞ্জ যখন মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিন্তু তাদের সঙ্গে কি বিষয় নিয়ে গন্ডগোল লেগেছিল না কি ঘটনা ঘটেছিল টোটালটাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে। আমরা দেখাবো যে এই এলাকা মোহনবাটি এলাকা, জনবহুল এলাকা, সেই রাতেই কিন্তু এখানেই চলছিল রমরমিয়ে বর্ষবরণ অনুষ্ঠান। আর সেখানেই সিসি ক্যামেরা কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো আছে, তুমি দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা। পুলিশ কিন্তু সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে এবং তোমাকে বলা যেতে পারে এর মধ্যে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে। পাশাপাশি গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু সেই আগ্নেয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। কিন্তু বলা যেতেই পারে যে আগ্নেয় অস্ত্র থেকে যে গুলি বেরিয়েছে সেই আগ্নেয় অস্ত্র কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। কিন্তু এই কি সমস্যা তৈরি হয়েছে, সমস্যা কিন্তু টোটালটাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে এবং আছে দুজনকে কিন্তু রায়গঞ্জ আদালতে পাঠানো হবে বলে কিন্তু জানাচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহর জুড়ে। আমরা দেখাবো এই যে আরেকটা জিনিস দেখাবো, এখানে ক্রাইম সিন দিয়ে দিয়েছে, এই জায়গা দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে নববন্ধু ঘোষ এবং এখানে কিন্তু সেই ঝামেলাটা লাগে এবং তারপরে কিন্তু সেখানে পড়ে যায় এবং তার দেহে কিন্তু সেই গুলি লাগে। আর গুলি অবস্থায় এখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। তাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে, এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে বলে। ধন্যবাদ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, ম্যাপিং হচ্ছিল না, তার 2002 সালের তালিকায় নাম ছিল না। এই যে শুনানিতে ডাকা হয়েছে, এই আতঙ্কেই নাকি হার্ট অ্যাটাক এবং মৃত্যু। রহিমা বিবি, বিষ্ণুপুরের লেদারঘাটের রহিমা বিবির শুনানির আগেই শুনানিতে ডাক পেয়েছেন এটা জেনেই হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান বলে জানা যাচ্ছে। আমার সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, পরিবার কি অভিযোগ করছে? একদমই দেখো, পরিবারের যেটা অভিযোগ যে তাকে শুনানিতে ডাকা হয়েছিল, কারণ এই রহিনা বিবি লেদারঘাটের বছর 65-র মহিলা। যখন এসআইআর এর ফর্ম আসে সেই ফর্ম ফিল আপ করে, কিন্তু 2002 সালের যে নথি সেই নথি সে দিতে পারেনি। স্বাভাবিকভাবেই তাকে নোটিশ করা হয়। নোটিশ করে 2রা জানুয়ারি অর্থাৎ আগামীকাল তাকে শুনানিতে ডাকে। এরপরেই চিন্তিত হয়ে পড়েন ওই বৃদ্ধা মহিলা। কুড়ে কুড়ে খাচ্ছিল তার নথি না থাকার জন্য। স্থানীয় পঞ্চায়েতকে তিনি বারংবার বলেছিলেন যে তাকে যাতে কিছু নথি জোগাড় করে দেয়। তারপরেও তার যেন আতঙ্ক কিছুতেই কাটছিল না। তিনি বারবার চিন্তিত হয়ে পড়ছিলেন তার কোথাও নাম বাদ যাবে না তো, তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে না তো, কারণ যেহেতু বৃদ্ধ মহিলা আতঙ্কিত ছিলেন। এই চিন্তায় তিনি ঘরে পড়ে গিয়েছিলেন। আতঙ্কে অবশেষে গতকাল তার মৃত্যু হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবার যেটা অভিযোগ করছে, শুধুমাত্র এসআইআর এর জন্যই তাদের এই পরিবারের একজন সদস্যকে হারাতে হলো, কারণ এই ধরনের আতঙ্ক তার মধ্যে না ঢুকলে হয়তো এই ঘটনা ঘটতো না। এই শুধুমাত্র এসআইআরকেই দাবি করছে পরিবারের লোকজন, কারণ তার গতকাল আগামীকালকেই কিন্তু শুনানির ডেট ছিল। আমরা কথা বলেছিলাম বিএলওর সঙ্গে, তিনি বলছিলেন কোনো সমস্যা। ধন্যবাদ। হার্ট অ্যাটাক করে মারা গেছে। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটার টেনশনটা আর হয়। বিচলিত ছিল না, আমার আর ডেট নেই, হ্যাঁ নাম কাটা যাবে, সবাই ভয় খাওয়াচ্ছে, এসে আত্মীয় বাদ চলে যাবে, ক্যাম্পে থাকতে হবে, সব ইত্যাদি বলছিল। তো আমি তবু আশা দিয়েছিলাম যে তোমার কোনো চিন্তা নেই,
বিষয়টা আমি প্রধানের সাথে কথা বলছি। এই এসআইআর এর ঘটনা নিয়েই তো আজকে হার্টফেল করলো। একই রকম ভাবে স্বরূপনগরের সুলতান সর্দার 60 বছর বয়স, 27 তারিখ শুনানি হয়েছিল, কিন্তু তারপর থেকেই টেনশন কাজ করছিল বলে দাবি করছেন পরিবারের লোকজন, এবং শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলতান সর্দারের। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, সুলতান সর্দারের বাড়ির লোক কি বলছেন? দেখো অতনু, এই যে স্বরূপনগরের যে স্বরূপদহ এলাকার সুলতান সর্দার, বছর 60 বয়স, তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তার বাড়িতে বিএলও এসে চিঠি দিয়ে যান যে তাকে স্বরূপনগরের যে বিডি অফিস, সেই বিডি অফিসে 27 তারিখে হিয়ারিং এর জন্য তাকে ডাকা হয়। তিনি 27 তারিখে হিয়ারিং এর জন্য তিনি যান, কিন্তু সেখানে কাগজপত্র দেখে বিডি অফিসের থেকে, সেখান থেকে হিয়ারিং এর যারা অফিসাররা ছিলেন তারা বলা হয় যে তার কাগজপত্রে সমস্যা আছে, এই মুহূর্তে হবে না। এরপরে তিনি বাড়ি এসেই কিন্তু টেনশন শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তারপরে আজ ভোরবেলায় সে মারা যায়, আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার পরিবার এবং এলাকার মানুষ কিন্তু পরিষ্কারভাবে যেটা দাবি করছে যে এই যে এসআইআর এর যে আতঙ্ক, সেই আতঙ্ক কাজ করছিল, যার জন্যে সে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। এবং এলাকার মানুষের যদি আরো একটা দাবি যে এসআইআর এর আতঙ্ক যেভাবে কাজ করছে, সাধারণ মানুষের মধ্যে অনেক মানুষের বিভিন্ন কাগজের সমস্যা থাকে, অনেকে বোঝে না, গ্রামের মানুষ তারা বুঝতে পারে না, যে যার কারণে বিভিন্ন কাগজের সমস্যা থেকে যায়। কিন্তু এখন এসআইআর এর এই যে সমস্যায় এসে তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়ছে যে এই যে সুলতান সর্দারের মতন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে গেল এবং আরো কত বিপদ ঘটবে তার কোনো ঠিক নেই। যে কারণে তাদের দাবি এই যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকরণ কিছুটা সরলীকরণ করার দরকার বলে কিন্তু এলাকার মানুষ দাবি করছে। ধন্যবাদ। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর তুলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়, হয়তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। এসআইআর নিয়ে সুর সপ্তমে তৃণমূলের। নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধিরা। বেরিয়ে এসে তার সুর সপ্তমে কড়া আক্রমণ করলেন বিজেপিকেও। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है, बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस, हियर इट गोज, निर्वाचन सदन इलेक्शन कमीशन ऑफ इंडिया। Ganesh Kumar must be hearing what I am saying before the media now. If he has the courage, he should come down and face the media. এসআইআর এ গরম বাংলার রাজনীতি। বুধবার সেই উত্তাপের আঁচি পৌঁছলো দিল্লিতে। নির্বাচন কমিশনের দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধিরা। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে চড়া সুর অভিষেকের। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है, बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। यू आर आंसरेबल टू योर मास्टर्स, आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस, हियर इट गोज, निर्वाचन सदन इलेक्शन कमीशन ऑफ इंडिया। Ganesh Kumar must be hearing what I am saying before the media now. If he has the courage, he should come down and face the media. What is stopping him? He thinks the people of Bengal are his subservient. This Chief Election Commissioner was the cooperative secretary before he took over. What is the name of the cooperative minister right now? It is Mr. Amit Shah. Do you think it's a coincidence that all of a sudden the cooperative minister secretary is being sent as the Chief Election Commissioner? He was sent on a mission to destroy this office, destroy this institution. He was sent on a mission to destroy our country. सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है बांग्लादेशी। इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है
और कितने लोग रोहिंग्या हैं। 21 के चुनाव के बाद खास करके बीजेपी के हारने के बाद जिस तरीके से बंगाल को बदनाम किया, या तो माफी मांगी या सूची जारी कीजिए। बीजेपी दिल्ली जीता है, स्ट्राइक रेट है 88%। बीजेपी बिहार जीता है, स्ट्राइक रेट है 88%। ये कोइंसिडेंस लगता है आपको? ये ईवीएम जो भी कहता है, जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारी। বুথ স্তরের এজেন্টদের এসআইআর এর শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে আগে থেকেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে ময়দানেও নেমেছে তৃণমূল। বিএলএদের বিক্ষোভের জেরে একাধিক জায়গায় বেশ কিছুক্ষণের জন্য থমকে গেছে শুনানি। এদিন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএলএ নিয়েও সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। अगर बीएलए 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब बीएलओ के साथ बीएलए 2 जा सकता है, तब हियरिंग में बीएलए 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। वो सर्कुलर इशू इसलिए नहीं कर सकता क्योंकि सर्कुलर विल बी चैलेंज इन द कोर्ट ऑफ लॉ। वेस्ट बंगाल में सबसे कम डिलीशन का परसेंटेज आया 5.79%। तो आप सिलेक्टिवली माइक्रो ऑब्जर्वर, डिस्ट्रिक्ट ऑब्जर्वर खाली बंगाल में क्यों लगा रहे हैं, बाकी स्टेट में क्यों नहीं लगा रहे? ये देख के समझ में आता है कि ऊपर से कोई डिक्टेट कर रहा है और यहाँ बैठ के कोई सॉफ्टवेयर के हिसाब से उसको सैनिटाइज करके चलाया जा रहा है। नोटिस एक 10 लोगों का डेलीगेशन आया था, उसमें 5 सवाल चुनाव आयोग से किया गया था, इलेक्शन कमीशन से किया गया था, जिसका पिछला बार एक भी सवाल का सटीक जवाब नहीं मिला। इस बार भी हम लोग 10-11 पॉइंट्स लेके आए थे और 2-3 पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে এদিন বিজেপিকেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।